হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। লুসি একাডেমিতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমরা আলোচনা করেছি যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, বহির্জাত প্রক্রিয়াগুলো কি কি, আবহবিকারের প্রক্রিয়াগুলো কি কি, বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য, নদী অববাহিকা কাকে বলে, জলবিভাজিকা কি, নদী কাকে বলে, নদীর তিনটি পর্যায় কি কি, তিনটি পর্যায়ে নদী যে ক্ষয়, বহন এবং সঞ্চয়ের যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো আলোচনা করেছি। আদর্শ নদী কাকে বলে আলোচনা করা হয়েছে। আর আজকে আমরা আলোচনা করব যে নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলো। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলো কি কি। তো পার্বত্য অঞ্চলে নদীগুলো যখন প্রবাহিত হয় তখন পর্বতের ঢাল বেশি থাকার জন্য নদীগুলো প্রবল বেগে উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয় এবং নদীগুলো প্রবল বেগে উপর থেকে নিচের দিকে প্রবাহিত হওয়ার জন্য তাদের নিম্ন ক্ষয়ের মাত্রাটা বেশি থাকে এবং এই সময় প্রবল বেগে নদী নিম্ন ক্ষয় করতে থাকে এবং যখন সরু ক্ষয় করে করে যখন নদী সরু মতো আকৃতি ধারণ করে তখন তাকে বলা হয় আই আকৃতির উপত্যকা। এবং পরবর্তীকালে নদী যখন আবহবিকার এবং জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে পার্শ্বক্ষয় যখন বেড়ে যায় তখন এই পার্শ্বক্ষয় যখন বেড়ে যায় তখন আস্তে আস্তে ভি আকৃতির আকার ধারণ করে, যা ভি আকৃতি নদী উপত্যকা নামে পরিচিত। এখন দেখো নদী যখন পার্বত্য অঞ্চল দিয়ে প্রবাহিত হয় তখন নদীর পথে যদি কোনো পর্বত এসে উপস্থিত হয়, পর্বতের অবস্থান হওয়ার জন্য নদী সহজে কিন্তু পর্বতটাকে ক্ষয় করতে পারে না, কারণ নদী যেহেতু শক্ত শিলা দ্বারা গঠিত তাই তার ক্ষয় করতে অনেকটা সময় লাগে। তাই তার প্রবাহটা একটু এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই এঁকে বেঁকে প্রবাহিত হওয়ার জন্য নদীটাকে যখন দূর থেকে দেখা হয় তখন দেখলে অনেকটা যেন মনে হয় নদী পর্বতগাত্রের মধ্যে আবদ্ধ অবস্থায় রয়ে গেছে, যাকে আমরা শৃঙ্খলিত শৈলশিরা বলি। তো দেখো আমি আবার ভালো করে বলছি, যখন নদী পার্বত্য অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ার সময় নদীপথে যখন কোনো পর্বতে অবস্থান করে তখন নদী সেই পর্বতগুলোকে এড়িয়ে আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। এই আঁকাবাঁকা পথে প্রবাহিত হওয়ার জন্য দূর থেকে দেখলে অনেকটা মনে হয় যেন নদী পর্বতের মধ্যে আবদ্ধ অবস্থায় রয়েছে। এই আবদ্ধ নদীকে বলা হয় যে শৃঙ্খলিত শৈলশিরা। তোমরা বাংলায় শুনে থাকবে যে মানুষ নরম জায়গায় বেশি আঁচড় মারে এবং কঠিন জায়গায় কম। ঠিক সেইভাবেই নদী যখন পার্বত্য অঞ্চল দিয়ে প্রবাহিত হয় তখন নদী কোমল জায়গাগুলোয় বেশি ক্ষয় করে এবং কঠিন জায়গাগুলোয় কম ক্ষয় করে। এবং নদীর প্রবাহপথে যখন এই কঠিন ও কোমল শিলা আড়াআড়িভাবে অবস্থান করে তখন কোমল শিলাগুলো বেশি ক্ষয় করে এবং কঠিন শিলাগুলো বেশি ক্ষয় করতে না পারার জন্য অনেক সময় ধরে কম ক্ষয় করে যে উপত্যকার সৃষ্টি করে তাকে গিরিখাত বলা হয়। অর্থাৎ ভালোভাবে যদি বলি তাহলে পার্বত্য অঞ্চল দিয়ে নদী প্রবাহ পথে যদি কঠিন ও কোমল শিলা আড়াআড়িভাবে অবস্থান করে তাহলে কোমল শিলাগুলিকে বেশি ক্ষয় করে এবং কঠিন শিলাগুলিকে কম ক্ষয় করে যে
নদী উপত্যকার সৃষ্টি হয় তাকেই গিরিখাত বলা হয়। মরুপ্রায় শুষ্ক অঞ্চলের উপর দিয়ে নদী যখন প্রবাহিত হয় তখন পার্শ্বক্ষয় করে না, আর নিম্নক্ষয়ের মাত্রা বেশি থাকার জন্য নদী ইংরেজি আই আকৃতির যে আকৃতি ধারণ করে তাকে ক্যানিয়ন বলে। আর তোমরা এই ক্যানিয়ন আর আই আকৃতির উপত্যকার সঙ্গে একটা জিনিসের পার্থক্য তোমরা মনে রাখবে, যে ক্যানিয়ন মরুপ্রায় শুষ্ক অঞ্চলে সৃষ্টি হয় আর আই আকৃতির উপত্যকা পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়। তোমরা আগেই জেনেছো যে কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয় আর কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয়। ঠিক তাই জন্য পার্বত্য অঞ্চলের উপর দিয়ে নদী যখন প্রবাহিত হয় এবং নদীর প্রবাহ পথে কঠিন ও কোমল শিলা আড়াআড়িভাবে অবস্থান করলে কঠিন শিলাগুলো কম ক্ষয়প্রাপ্ত হয়ে এবং কোমল শিলাগুলো বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি হয়, যা দেখতে অনেকটা সিঁড়ির মতো হয়, এই ধরনের ভূমিরূপকে আমরা খরস্রোতা বলে থাকি। এবার দেখো, পার্বত্য অঞ্চলে যখন নদী প্রবাহিত হয় তখন নদী প্রবাহ পথে যখন কঠিন এবং কোমল শিলা আড়াআড়িভাবে অবস্থান করে তখন কঠিন শিলাগুলিকে কম ক্ষয় করে এবং কোমল শিলাগুলিকে বেশি ক্ষয় করে যখন নদী প্রবল বেগে উপর থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে তখন তাকে আমরা বলি জলপ্রপাত। এই ধরনের ভূমিরূপ হলো জলপ্রপাত। এই নদী যখন প্রবল বেগে পর্বতের উপর থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ছে তখন এই জলপ্রপাতের তলদেশে বুদবুদ ক্ষয়ের মাধ্যমে যে গোলাকার গর্তের সৃষ্টি হয় তাকেই আমরা বলে থাকি প্রপাতকূপ। এই ধরনের কূপকে বলে থাকি প্রপাতকূপ। পার্বত্য অঞ্চলের নদীর প্রবাহ পথে যখন নদীর বয়ে আনা নুড়ি কাকড় পলি বালি ইত্যাদির প্রভাবে নদীর তলদেশে অবঘর্ষ প্রক্রিয়ায় যে গর্তের সৃষ্টি হয় ছোট ছোট, তাকে আমরা বলে থাকি মন্থকূপ। এই ধরনের ছোট ছোট গর্তকে আমরা বলে থাকি মন্থকূপ। এখন আমরা দেখব নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলো কি কি। তো দেখো, যখন নদী পার্বত্য অঞ্চল দিয়ে নদীর বয়ে আনা নুড়ি কাকড় পলি বালি ইত্যাদি পর্বতের পাদদেশে অর্থাৎ পাহাড়ের নিচে সঞ্চয়ের ফলে হাত পাখার মতো এক ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়, যাকে বলা হয় পলল ব্যজনী। এ ধরনের ভূমিরূপের নাম পলল ব্যজনী। দেখো, নদী যখন পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে এসে পড়ে তখন নদীর পথে মগ্নচড়া সৃষ্টি হয়, ফলে তখন নদী আঁকাবাঁকা পথে প্রবাহিত হতে শুরু করে। এই আঁকাবাঁকা পথে প্রবাহিত হওয়ার জন্য একে বলা হয় নদী বাঁক। এবং নদী এই যে বাঁক নিচ্ছে তার এক সাইডে চড়া উঁচু পাড় সৃষ্টি হচ্ছে এবং এক সাইডে বয়ে আনা পদার্থ সঞ্চিত হতে শুরু করছে। এই একপাশে উঁচু চড়াই খাড়ার সৃষ্টি হচ্ছে এবং একপাশে সঞ্চিত পদার্থ জমা হওয়ার জন্য যে আঁকাবাঁকা পথ নিয়ে নদী চলতে শুরু করে তাকেই আমরা বলে থাকি মিয়েন্ডার। এই ধরনের আঁকাবাঁকা নদী প্রবাহকে আমরা বলে থাকি নদী বাঁক বা মিয়েন্ডার। নদী যখন সমভূমি অঞ্চলে প্রবাহিত হয় তখন নদীর বেগ একেবারে কমে যাওয়ার জন্য নদী আঁকাবাঁকা পথে প্রবাহিত হয় এবং নদী আঁকাবাঁকা পথে প্রবাহিত হওয়ার জন্য নদী এই অবতল অংশে প্রবল চাপ সৃষ্টি করে এবং অবতল অংশ ক্ষয়তে শুরু করে।
এবং উত্তল অংশে বয়ে আনা পদার্থগুলো সঞ্চিত হয়। এই উত্তল অংশে বয়ে আনা পদার্থগুলো সঞ্চিত হয়। এইভাবে দিনের পর দিন যখন এই অবতল অংশে ক্ষয় পাচ্ছে তখন এর আকৃতি বাড়তে থাকছে এবং উত্তল অংশে সঞ্চয় করছে, ফলে এদিকে চড়া সৃষ্টি হচ্ছে। এইভাবে এক সময় এই অবতল অংশের ক্ষয় বাড়ার জন্যই উত্তল অংশটা মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বেশি পরিমাণে সঞ্চয়ের কারণে, এবং এক সময় এই যে মূল অংশ থেকে এই সঞ্চিত অংশটা আলাদা হয়ে যাচ্ছে, যা অনেকটা দেখতে ঘোড়ার খুরের মতো দেখায়। এই জন্য এই নদীর এই আকৃতিকে বলা হয় অশ্বক্ষুরাকৃতির হ্রদ। নদী যখন পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে এসে পড়ে তখন নদীর বয়ে আনা নুড়ি কাকড় পলিবালি ইত্যাদি নদীগর্ভে সঞ্চিত হয় এবং তখন নদীর জলধারণ ক্ষমতা কমে যায়। ফলে যখন ভারী বৃষ্টি হয় তখন দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি হয়। তখন নদীগর্ভে থাকা নুড়ি কাকড় পলিবালি ইত্যাদি নদীর দুকুল বরাবর এক ধরনের স্বাভাবিক ভূমি সৃষ্টি করে, যা প্লাবন ভূমি নামে পরিচিত। ভূমিগুলোকে বলা হয় প্লাবন ভূমি। সমভূমি অঞ্চলে নদীর বয়ে আনা নুড়ি কাকড় পলিবালি ইত্যাদি নদীগর্ভে সঞ্চিত হওয়ার জন্য নদীর জলধারণ ক্ষমতা কমে যায় এবং যখন বর্ষা হয় তখন নদীর দুকুল ছাপিয়ে প্লাবন হয়ে যায়। প্লাবিত হওয়ার জন্য নদীগর্ভে সঞ্চিত নুড়ি বালি পলি ইত্যাদি দুকুল ছাপিয়ে প্লাবিত হওয়ার জন্য দুকুল বরাবর একটা প্রাকৃতিক বাঁধের সৃষ্টি হয়, যা এই ধরনের বাঁধগুলো প্রাকৃতিক বাঁধ নামে পরিচিত। প্রাকৃতিক বাঁধ বা স্বাভাবিক বাঁধ। নদী যখন পার্বত্য অঞ্চল থেকে বয়ে আনা নুড়ি কাকড় পলি বালি ইত্যাদি মোহনা অঞ্চলে এসে সঞ্চিত করে তখন মোহনা অঞ্চলে যে বাংলার মাত্রা ছাড়া বয়ের মতো এক ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়। এই ধরনের ভূমিরূপগুলো বদ্বীপ নামে পরিচিত। আশা করছি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর এর নেক্সট পার্ট পাওয়ার জন্য তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করো তোমার বন্ধু বান্ধবীদের সাথে, যাতে তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। দেখা হচ্ছে পরের পার্ট।